আমার ঘেন্না পাওয়ার যোগ্যতাও তোর নেই, আর তো ভালোবাসা। কথাটা বলেই অন্তিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেই। তুর্য ভাইয়া কি করছো? আমার লাগছে, আমি কিন্তু ফুপিকে বলে দিব। তুর্য কোনো কথা না বলেই অন্তির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তারপর একরকম জোর করেই বিছানার একপাশে গুটি গুটি মেরে চিত হয়ে শুয়ে আছে অন্তি। ঠিক তার পাশেই উবু হয়ে শুয়ে আছে তুর্য। অন্তি একবার তুর্যর দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। স্বাভাবিকভাবেই অন্তির নখের দাগ তুর্যর পিঠে স্পষ্ট দেখা যাচ্ছে। অন্তি এক নজরে তাকিয়ে আছে বিছানার চাদরের লাল দাগের দিকে। এগুলো তো রক্তের দাগ। সাদা চাদরে রক্তের দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। আজই অন্তি আর তুর্যর পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। তুর্য অন্তির ফুফাতো ভাই। ফুপু এই বিয়েতে রাজি না থাকলেও অন্তির দাদির জেদের বয়সে অন্তির আর তুর্যর বিয়েটা তড়িঘড়ি করে দিয়ে দেওয়া হয়। অন্তিরা 4 বোন, তাদের মধ্যে অন্তি সবার বড়। অন্তি সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছে। এরই মধ্যে অন্তির বাবার একটা রোড অ্যাক্সিডেন্টে ডান পাশটা প্যারালাইসিস হয়ে যায়। ব্যাস, অন্তির বাবার চাকরিটাও আর নেই। অন্তিদের পরিবারে এখন একরকম হাবাদ দশা। এদিকে তুর্য বিদেশ থেকে পিএইচডি করে সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে নিয়োগপ্রাপ্ত। এমন সোনার টুকরো ছেলেকে এরকম একটা পরিবারে বিয়ে দিতে একেবারে নারাজ তুর্যর মা। যতই ভাইয়ের মেয়ে হোক, তবু এমন উচ্চশিক্ষিত ছেলেকে কোনো উচ্চ পরিবারেই বিয়ে দেওয়া যায়। ভাই যদি সুস্থ থাকতো, চাকরি বাকরি করতো, তাও হতো। কিন্তু এখন পরিবারের এই দশা, গোটা পরিবারটাই তো ছেলের ঘাড়ে এসে পড়বে। এরকম পরিবারের আত্মীয়তা কেউই করতে চায় না। কিন্তু বৃদ্ধ মা যখন অন্তিকে তার ঘরের বউ করার জন্য কাকুতি মিনতি করলো, তার ফেলতে পারল না। যদিও তার ধারণা ছিল তুর্য অন্তিকে একদম পছন্দ করে না, অতএব তুর্য নিজেই নানিকে এই বিয়েতে না করে দিবে। মনের মধ্যে একরাশ কালো মেঘ রেখে এই বিয়েতে মত দিল অন্তির ফুপু তমসা বেগম। তুর্য 2 দিন হলো এদেশে ফিরেছে। বিয়ে নিয়ে আপাতত তার কোনো পরিকল্পনাই ছিল না। হঠাৎ করেই নানুমণির বিয়ে নিয়ে মাতামাতি আনুনয় বিনুনয় দেখে তুর্য আর কোনো কথা বলেনি। বলতে গেলে কোনো কথাই সে বলেনি। না বলেছে হ্যাঁ, না বলেছে না। মৌন সম্মতির লক্ষণ ভেবে সবাই তড়িঘড়ি করে বিয়ের জোগাড় করা শুরু করে দেয়। অন্তি সবে টিউশন থেকে বাড়ি ফিরেছে। অন্তি বাড়িতে ফিরতে দেখে দিদার মা তার গায়ে একটা হলুদ ছুঁয়ে দেয়। অন্তি অবাক হয়ে তাদের দিকে তাকাতেই তারা জানিয়ে কোনো উত্তর না দিয়ে অন্তিকে একটা লাল বেনারসি শাড়ি বার করে দেয়। অন্তি অবাক হয়ে তাকায় মায়ের দিকে। এটা তো তোমার বিয়ের শাড়ি, এটা দিয়ে আমি কি করব? আমাকে কেন দিচ্ছ? অন্তির মা আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না জুড়ে দেয়। এখন আমাদের অবস্থা তো জানিসই, এর চেয়ে বেশি দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তোকে একটু গহনা গড়িয়ে দিব, সেই সামর্থ্য আল্লাহ আমাদের দেয়নি। অন্তি অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। অন্তির মা আর দাদি মিলে অন্তিকে সাজিয়ে গুছিয়ে বিছানায় বসিয়ে দেয়। অন্তি শুধু অবাক হয়ে তাদের কর্মকাণ্ডগুলো দেখছে। এরই মধ্যে তুর্যকে নিয়ে তুর্যর ছোট ভাই, বড় ভাবি আর বাবা চলে এসেছে। এই বিয়েতে মায়ের আপত্তি থাকলেও তুর্যর বাবার কোনো আপত্তি নেই, কারণ তুর্যর বাবা আর অন্তির বাবা সেই কালের বন্ধু। অন্তির একা একা চুপচাপ বসে আছে। হঠাৎ করে অন্তির ছোট বোন অন্তির কানে কানে এসে বলে, আপু আজ তোর বিয়ে। অন্তি একবার চোখ তুলে তাকায় অর্ণার দিকে। আমি কিছুটা আন্দাজ করেছিলাম। শুনবি না কার সাথে বিয়ে? শুনে কি লাভ? বিয়ে তো হবেই, আমি না চাইলেও হবে। হ্যাঁ তা হবে। জানিস আপু তোর কার সাথে বিয়ে হচ্ছে? না, জানি না। কি করে জানবো? আমাকে তো কেউ কিছু বলেইনি, না মা না দিদুন। তোর বিয়েটা তুর্য ভাইয়ের সাথে হচ্ছে। নামতে শোনা মাত্রই অন্নির বুকের ভিতরে ধকধক করে ওঠে, চোখ দুটো ভিজে ওঠে। এই লোকটা কি কোনো দিনও আমাকে শান্তি দিবে না? আবার আমাকে সেই আগের মতো? অর্ণা অন্তির দিকে তাকিয়ে একগাল হেসে হাত দুটো বাড়িয়ে বলে, দেখ আপু, তুর্য ভাইয়া আমাদের সবার জন্য কত কত চকলেট, আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর গিফটও এনেছে। এতগুলো গতকাল রাতেই দিয়ে গিয়েছিল। শুধু তোর জন্য আনিনি, আবার তোকে কিছু দিতেও মানা করে গিয়েছে। কথাগুলো বলেই অর্ণা বাইরে চলে যায়। বেশ ঘরোয়াভাবেই অন্তির সাথে তুর্যর বিয়েটা হয়ে যায়। সব নিয়ম শেষে
কবুল বলার পরপরই হঠাৎ তুর্য উঠে দাঁড়ায়। সবাই অবাক হয়ে তাকায় তুর্যর দিকে। কি হয়েছে বাবা? দাদু ভাই, কি হলো? উঠে দাঁড়ালে কেন? নানুমণি, আশা করি এখানে আমার প্রয়োজন শেষ। আমি আসছি। মানে কি বাবা, কোথায় যাচ্ছ তুমি? তোমরা অন্তিকে নিয়ে বাড়ি এসো, আমি যাচ্ছি। কথাগুলো বলেই তুর্য সেখান থেকে বেরিয়ে যায়। সবাই তো অবাক। অনেক ডাকাডাকির পরেও তুর্য পেছনে ফিরে তাকায় না। অন্যির গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অন্যির অন্তরাত্মা বলে ওঠে, এই তো সবে শুরু, হয়তো সামনে আরও অনেক অবহেলা অপেক্ষা করছে। অবশেষে তুর্য পরিবারের লোকেরাই অন্তিকে বাড়িতে এনে তোলে। সবাই অন্তিকে ড্রয়িং রুমে রেখেই যে যার মতো ঘরে চলে যায়। অন্তি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, কোন দিকে যাবে ঠিক বুঝে উঠতে পারছে না। বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকেও কোনো হুদিশ মিলল না। এদিকে তমসা বেগমের কোনো হুদিশ নেই, সে তো ঘরের দরজা ইটে বসে আছে। তার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, তুর্য কেন অন্তিকে বিয়ে করতে রাজি হলো? এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তির পা ব্যথা হয়ে গেছে। অন্তি সবেমাত্র কাউকে একটা ডাকতে যাবে, তখনই তাকিয়ে দেখে তুর্যর ছোট ভাই তিয়াস ওপর থেকে সিঁড়ি বেয়ে নামছে। অন্তি তিয়াসকে দেখে একটু এগিয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। ভাইয়া, কোন দিকে যাব? আমি তো এই নতুন বাড়িতে কখনো আসি নাই। ওহ, আমারই ভুল হয়ে গেছে। তোমাকে তোমার ঘর পর্যন্ত ছেড়ে দেওয়া উচিত ছিল। আসলে আমি ভেবেছিলাম বড়ভাবে হয়তো। আচ্ছা বাদ দাও, চলো আমার সাথে। তিয়াস অন্তিকে ঘরে রেখে বেরিয়ে আসে। অন্তি গোটা ঘরটা ঘুরে ঘুরে দেখছে। ঘরটা দেখে বোঝা যাচ্ছে না এটা কোনো বাসর ঘর। ঘরটা স্বাভাবিকভাবেই বেশ ছিমছাম পরিপাটি করে গোছানো। তুর্য ভাইয়া তো আগে এত গোছানো ছিল না। বাহ, বিদেশ গিয়ে তুর্য ভাইয়ার বেশ উন্নতি হয়েছে। কথাটা বলেই পেছন দিকে ফিরে তাকাতেই তুর্য একদম অন্তির মুখোমুখি দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখে অন্তির ভীতু দেখার মতো চমকে ওঠে। আসলে ভাইয়া, না মানে। তুর্য অন্তিকে পাশ কাটিয়ে কাবার্ডের দিকে এগিয়ে যায়। কাবার্ড থেকে একটা ধবধবে সাদা বেড কাভার বের করে অন্তিকে ধরিয়ে দেয়। নে। এটা দিয়ে আমি কি করব? পড়বি? কি? এটা তো বিছানার চাদর, জামা না। এটা তো পরাও যায় না। বাহ, চিনতেই তো পারলি, এটা বেড কভার। তাহলে বেড কভার যা করে তাই করবি। কিন্তু বিছানায় তো একটা চাদর বিছানা আছে। যা বলেছি তাই কর। এত বেশি কথা বলিস কেন? অন্তি মাথা নিচু করে খুব যত্ন সহকারে বেড কভারটা বিছানায় বিছিয়ে দেয়। তুর্য ভাইয়া, তুমি কি এখনো আমার ওপর রেগে আছো? অন্তি কথাটা বলেই পেছন ফিরতেই তুর্য অন্তিকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয়। তারপর তুর্য অন্তিকে বিছানায় চেপে ধরে। আমার ঘেন্না পাওয়ার যোগ্যতাও তোর নেই। তুর্য ভাইয়া, কি করছো? আমার লাগছে, আমি কিন্তু ফুপিকে বলে দিব। তুর্য কোনো কথা না বলেই অন্তির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সামান্য খিচুড়ি রান্নাও করতে পারিস না, অথচ এত বাড়ির বউ হওয়ার স্বাদ। ফুপি, চুপ কর, একটাও কথা বলবি না তুই। কি ভেবেছিস তোরা? আমার মাকে ভুলিয়ে ভালিয়ে আমার ছেলের ঘাড়ে চেপে বসে ওর ঘাড় ভেঙে খাবি? ভুল করেও এমন ভাবিস না। তোর গোষ্ঠীকে চালানোর জন্য একটা টাকাও আমার ছেলে দিবে না, অন্তত আমি বেঁচে থাকতে তো নয়ই, বুঝলি? কথাটা বলেই তমসা বেগম রান্নাঘর থেকে চলে যায়। অন্তি থম মেরে দাঁড়িয়ে আছে। এই ফুপ্পিকে যেন সে আগের ফুপ্পির সাথে কিছুতেই মিলাতে পারছে না। আগে যখন ফুপ্পি অন্তিদের বাড়িতে আসতো, অন্তিকে কতই না আদর করত। আর আজ সকালবেলা অন্তির ঘুম ভাঙে তুর্য চিৎকার চেঁচামেচিতে। তুর্য বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে খুব জোরে জোরে কথা বলছে। বোধহয় খুব রেগে আছে ও। অন্তি গুটি গুটি পায়ে একটু এগিয়ে গিয়ে বারান্দায় উকি দিতেই দেখে তুর্য ফোনে কারোর সাথে খুব ঝগড়া করছে। অন্তি বরাবরই তুর্যকে রাগকে খুব ভয় পায়, তাই আর সেদিকে না গিয়ে পা বাড়ায় ওয়াশরুমের দিকে। অন্তি গোসল করে ফ্রেশ হয়ে বের হতেই দেখে তুর্যর ফোনটা বাজছে। অন্তি এদিক ওদিক উকিঝুঁকি মারে, কিন্তু তুর্যকে আশেপাশে কোথাও দেখতে পায় না সে, অথচ ফোনটা বেজেই চলেছে। অন্তি কি মনে করে ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসে। জান, আমি তোমায় খুব ভালোবাসি, খুব খুব। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। প্লিজ তুমি ফিরে এসো, প্লিজ। আমি তোমাকে ছাড়া। হ্যালো। কথাগুলো শুনে অন্তি কি বলবে বুঝতে পারছিল না, তাই মেয়েটাকে থামানোর জন্য এই উপায়। হ্যালো, কে বলছেন?
কে আপনি? তুর্য বেবির ফোন আপনার কাছে কেন? কি হলো? করে আছেন কেন? আমি আসলে তুর্য ভাইয়া তো। ব্যাস এইটুকু বলতেই পেছন থেকে কেউ একজন ছো মেরে অন্তির হাত থেকে ফোনটা নিয়ে নেয়। অন্তি পেছনে ফিরে তাকাতেই তুর্য অন্তির হাতটা চেপে ধরে। তোর এত সাহস হয় কি করে আমার জিনিসে হাত দিস? তুর্য ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি। খুব সাহস বাড়ছে না তোর? কি মনে করেছিস বিয়ে করেছি বলে মাথায় উঠে গেছিস? এত সাহস আসে কোথা থেকে? এইসব সাহস গিয়ে তোর সাগর ভাইকে দেখা, আমাকে না। তুর্য এক নাগাড়ে কথাগুলো বলেই অন্তির হাতটা আরো শক্ত করে ধরে। ও মা গো, আপনার ফোন বারবার বাজছিল, আপনি কোথাও ছিলেন না। আমি ভেবেছিলাম হয়তো জরুরি কোনো ফোন, তাই আমার ভুল হয়ে গিয়েছে, আর কখনো হবে না। অন্তি এবার জোরে জোরে কেঁদে দেয়। তুর্য এবার হাতের বন্ধন আলগা করে দেয়। অন্তি ছুটি লাগায় ফুপ্পির কাছে। ফুপ্পি বলে দিবে তুর্য ভাইয়া ওকে মেরেছে। আর কাল রাতে তো না সব বলে দিবে ও ফুপ্পিকে। অন্তি এরকম ছুটতে ছুটতে ফুপের কাছে যেতেই মাঝপথে ধাক্কা খায় বড় ভাবির সাথে। আউচ, এভাবে ছুটছো কেন? দেখে চলতে পারো না? দূর। সরি ভাবি, আমি দেখতে পাইনি। রক্ত সব। ভাবি, তুমি কি কোথাও বেরোচ্ছ? এই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? অন্তি এবার চুপ হয়ে যায়। প্রভা ভাবির কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি। বড় ভাইয়ার বিয়ে হয়েছে 2 মাস হলো, বাবা বড় ভাইয়া আর বড় ভাবিকে দাওয়াত দিয়ে সে কি এলাহি কাণ্ড করেছিল। তখন তো বড় ভাবি হয়তো খুব রেগে আছেন, তাই এমন ব্যবহার করেছেন। অন্তি মনে মনে কথাগুলো বলে। এদিকে অন্তিকে মুখ ভেঙিয়ে দিয়ে প্রভা বেরিয়ে যায়। অন্তি আবার ছুট লাগায় ফুপির কাছে। কাল এসে থেকে একবারও ফুপিকে দেখেনি, তাই মন কেমন কেমন করছিল। অন্তি ফুপির ঘরের সামনে দাঁড়াতেই কানে আসে তমসা বেগম ফুপার সাথে বেশ চিৎকার চেঁচামেচি করছে। দয়া দেখিয়ে তো মেয়েটাকে আমার ছেলের ঘাড়ে চাপালে, তারপর কি হবে? ও কি আমার ছেলের যোগ্য বলো? চুপ করো তো। অন্তি কত ভালো মেয়ে তা কি তুমি জানো না? রাখো তোমার ভালো মেয়ে। আমার ছেলে বিয়ে করবে কোনো বড় লোকের বেটিকে, আর তা না। ও তোমার নিজের ভাইয়ের মেয়ে, ওদের কি অবস্থা তা তো তুমি জানোই। তাতে আমার কি? অন্তি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শোনে। ফুপি, তমসা বেগম মুখ তুলে তাকায়। কি হয়েছে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলি? না ফুপি, আসলে তুর্য ভাইয়া আমাকে মেরেছে, দেখো। বেশ করেছে, মেরেছে। এখন এইসব ন্যাকামো না করে কাজ টাজ কিছু কর। বাড়িতে 2টা বউ থাকতে কাজের লোকে রান্না খাবো নাকি আমরা? অন্তি, হ্যাঁ ফুপি। গিয়ে একটু খিচুড়ি রান্না করতো। তোর মা খুব ভালো রান্না করতো। অন্তি ফুপ্পির ধমকানি শুনে এটুকু বলতে ভুলে গেছে যে সে রান্না করতে জানে না। বাবা মায়ের প্রথম সন্তান হওয়ার খাতিরে মা কখনো 1 গ্লাস পানি নিজে নিয়ে খেতে বলেনি। অন্তি রান্নাঘরে এসে অনেক চেষ্টা করেও কিছু করে উঠতে পারছে না। একে তো অপরিচিত জায়গা, তার উপর এসব কাজের কোনো অভিজ্ঞতা নেই। মাঝে তমসা বেগম একবার রান্নাঘরে এসে অন্তিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রাগে গজগজ করতে করতে কথাগুলো শুনিয়ে উপরে চলে যায়। তমসা বেগমের রান্না করা খিচুড়ি চাই মানে চাই, এবং সেটা অন্তিকেই রান্না করতে হবে। এত বড় বাড়ির বৌমা শাশুড়ির এতটুকু আবদার না রাখতে পারলে এমন অযোগ্য বউ দিয়ে কি করবেন উনি? অন্তি ওখানেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে পানি পড়ছে। মানুষগুলো হঠাৎ করে এমন পাল্টে গেল কি করে? সম্পর্ক পাল্টে গেলে কি মানুষও পাল্টে যায়? অন্তি বেখেয়ালে চুলায় বসানো গরম পানির দিকে হাত বাড়াতেই কেউ একজন হাতটা চেপে ধরে। তুর্য ভাইয়া, তুমি? কোথায় দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, হুস, নেই, এখনই হাতটা পুড়ে ফেলতিস। না মানে ফুপি আমাকে রান্না করতে বলেছে, কিন্তু আমি তো কোনো কাজের নেই। মানে? তুই যে কোনো কাজের নস সেটা আমি জানি। ও, তুই এখন উপরে যা, আমি করে দিচ্ছি। মানে? যেতে বলেছি। যাচ্ছি। যেতে যেতে অন্তি হঠাৎ করে পিছন ফিরে তাকায় তুর্যর দিকে। আচ্ছা, সকালে যে আপনাকে ফোন করেছিল সে কে? ও, সেই মেয়ে যাকে আমি ফিরে গিয়ে বিয়ে করব। ও সেই মেয়ে যে আমাকে ভালোবাসে। ও সেই মেয়ে
যে আমার জন্য সব করতে পারে। ও তোর মতো স্বার্থপর আর চরিত্রহীনা নয়। তাহলে আমাকে বিয়ে কেন করলেন? আর কাল রাত্রে ওইসবই বা কেন করলেন? আমার ইচ্ছে হয়েছিল তাই। কথাগুলো বলেই তুর্য কাজে মন দেয়। অন্তির ছুট লাগায় নিজের ঘরের দিকে। আবার সেই অতীতের একটা মিথ্যে, একটা খুব বড় মিথ্যে। প্রেয়সী রূপের বর্ণনা দেওয়ার জন্য তার এলোমেলো অগোছালো চুল, চোখের নিচে লেপ্টে থাকা কাজল আর হালকা গোলাপি ঠোঁটে বাঁকা হাসি যথেষ্ট। প্রত্যেক প্রেমিক পুরুষের কাছে প্রেয়সীর প্রতি অনুভূতিগুলো কেবলমাত্র লোকচক্ষুর আড়ালেই মাথা চাড়া দিয়ে ওঠে। প্রেয়সীর কাছে সেই অনুভূতিগুলো ব্যক্ত করার জন্য কোনো সূচনা বা উপন্যাসের প্রয়োজন হয় না, কিন্তু যখন প্রেয়সী সামনে থাকে তখন অনুভূতিগুলো ব্যক্ত করার জন্য ভাষা থাকে না। শুধু একজোড়া তৃষ্ণার্ত চোখ সর্বদাই উত্তরের খোঁজে বেড়ায়। যেই ভালোবাসার ঝড় আমার হৃদয় বয়েছে, সেই একই ঝড় কি প্রেয়সীর হৃদয়ও উত্তাল করে তুলেছে? এইটুকু পড়তেই কেউ একজন পেছন থেকে এসে ছো মেরে অন্তির হাত থেকে ডায়েরিটা নিয়ে নেয়। অন্তি রান্নাঘর থেকে ছুটে ঘরে আসার সময় ধাক্কা খায় তুর্যর টেবিলের সাথে। ওপর থেকে একটা নীল রঙের ডায়েরি এসে পড়ে অন্তির পায়ের কাছে। অন্তি ডায়েরিটা হাতে তুলে নেয়। কয়েকটা পৃষ্ঠা পড়ি, লেখাগুলো চোখে পড়ে। অন্তির আগে ফসফস করতে করতে পেছনে ফিরে তাকায়। তুর্যকে দেখে মুহূর্তের সব রাগ যেন ভ্যানিশ হয়ে যায়। তুর্য সেই নীল রঙের ময়লা টোয়ালা ডায়েরি নিয়ে দাঁড়িয়ে আছে। তোর স্বভাব কখনো বদলাবে না। মানে? অন্যের গোপন জিনিসে হাত দিতে লজ্জা করে না? জানিস না ডায়েরি মানুষের ব্যক্তিগত সম্পদ? সকালের কথা ভুলে গেলি? এটা তো তোমার না, মানে আপনার। ঘর আমার, বিছানা আমার, আর এই ঘরে যা যা থাকবে সবই আমার। হুম কিছু বুঝলি? হুম কি? এই ডায়েরিটা তো মানে আপনার। এর চেয়ে বেশি বোঝার ক্ষমতা তোর নেই, আর চেষ্টাও করিস না। না হলে দেখবি তোর বোঝার ঠেলায় পাগলা গারদ অবধি পৌঁছে গেছিস। আচ্ছা। আর শোন, আমি তোর সাগর ভাইয়া না যে আমার সব গোপন জিনিস তোর জন্য উন্মুক্ত থাকবে। এখন চল। কোথায় যাব? বারে, রান্নাঘরে। কেন? কেন মানে কি? আমাকে কি তোর কাজের লোক মনে হয় নাকি? আমি রাঁধুনে। আমি তো পারি না। আমি শুধু তোকে হেল্প করব, আর তুই সব কিছু নিজের হাতে করবি। ও কেন, তুমি কি আমার হেল্পার? কি? না না, কিছু না, চলুন যাচ্ছি। অন্তি গুটি গুটি পায়ে হাঁটা ধরে রান্নাঘরের দিকে। অন্তি তুর্যর বলা সব ইনস্ট্রাকশন অনুযায়ী বেশ দ্রুতই খিচুড়িটা বানিয়ে ফেলে। এদিকে তুর্যকে রান্নাঘরে যেতে দেখে তমসা বেগমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কথায় আছে আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই, তাতে নাকি একসময় দুজনে মিলেমিশে এক হয়ে যায়। অথচ কাল পর্যন্ত তমসা বেগমের কাছে তুর্য আর অন্তি ছিল তেল আর জল, যা কখনো মিশে না। তমসা বেগম এখন নিজেই নিজের হাত কামড়াচ্ছে। কাল রাতে দুজনকে আলাদা করে দেওয়া উচিত ছিল, তাহলে আজ সকালে ছেলেকে এইভাবে বইয়ের আঁচল ধরে ঘুরতে দেখতো না। এত হিন্দি সিরিয়াল দেখে লাভ কি হলো? সিরিয়ালের একটা ট্রিক্সও তো খাটাতে পারলো না। এত বড় একটা বিষয় কাল রাতে যে কেন মাথায় আসলো না, ধুর। এসব হাজার হাজার চিন্তা মাথায় ভিড় করতে অন্তি হাজির গরম গরম খিচুড়ি নিয়ে। ফুপি, এই নাও তোমার জন্য আমি। হয়েছে হয়েছে, বানিয়েছিস তো ওই খিচুড়ি, তার আবার এত নাকামো। তাও যদি নিজের হাতে করতিস, সেটাও তো করিয়েছিস আমার ছেলেকে দিয়ে। না না, উনি তো শুধু। চুপ, নিয়ে যায় এগুলো এখান থেকে, আমার খিচুড়ি খাওয়ার সব মিটে গেছে। অন্তি মাথা নিচু করে সেখান থেকে চলে আসে। অন্তি একরকম ছুটে ছুটিয়ে ঘরে আসে। ঘরে এসে এদিক ওদিক উকিঝুঁকি দেয়। তুর্য নেই, আশেপাশে কোথাও নেই। হঠাৎ করেই অন্তির মনে পড়ে আজ যে তার কলেজে একটা টেস্ট এক্সাম আছে, অথচ এত বড় কথা সে ভুলে গিয়েছিল। অন্তি কোনো রকমে রেডি হয়ে বেরিয়ে পড়ে। প্রথমে যাবে নিজের বাড়ি, তারপরে বইপত্র গুছিয়ে কলেজ। কিন্তু সময়ের অভাবে আর বাড়ি যাওয়া হয় না। অন্তি একরকম ছুটে ছুটি কলেজে পৌঁছে যায়। সারাদিন ক্লাস করে বাড়ি ফিরতে প্রায় 5টা বেজে গেছে। অন্তি বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তখন থেকে বেল বাজিয়ে চলেছে, অথচ কেউ খুলছেই না। অন্তির বেশ কয়েকবার বেল বাজিয়ে সেখানেই বসে পড়ে। এভাবে দাঁড়িয়ে থাকতে অন্তির একদমই ভালো লাগে না। অন্তি কয়েকবার কলিং বেল বাজাতে যাবে, এমন সময় কেউ একজন এসে দরজাটা খুলে দেয়। অন্তি মাথা তুলে তাকায়।
তুর্য দাঁড়িয়ে আছে। অন্তি তুর্যকে পাশ কাটিয়ে ভেতরে যেতে নিলে তুর্য অন্তির হাত চেপে ধরে। কি অন্তি মুখ দিয়ে শব্দটা বের করার আগেই তুর্য অন্তির গালে সজোরে একটা থাপ্পড় মেরে দেয়। অন্তি ছিটকে গিয়ে মেঝেতে পড়ে। তোর সাগর ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলি মনে হয়। তোর তো সাগর ভাইকে একদিন না দেখলে মন কেমন করে। তা কোন হোটেলে উঠেছিলি? তোরা আমাকে আগে বললেই তো আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসতাম। কথাগুলো বলেই তুর্য বেরিয়ে যায় সেখান থেকে। অন্তি কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে থাকে, তারপর কাঁদতে কাঁদতে ঘরে চলে যায়। এদিকে তমসা বেগম আর প্রভা গোটা ঘটনাটা দেখে। তমসা বেগমের মাথায় সাগর নামটা একেবারে গেঁথে যায়। তার মানে এই মেয়েটাকে কাবু করার উপায় হলো এই সাগর। এতদিন হিন্দি সিরিয়াল দেখার ফায়দা বোধ হয় এখন পেতে চলেছি। কথাটা বলেই তমসা বেগম মনে মনে একগাল হেসে হাঁটা দিয়ে নিজের ঘরের দিকে। ভাবিকে ফোন করতে হবে, সাগরের ব্যাপারে খোঁজ নিতে হবে। এদিকে সারা বিকাল গড়িয়ে সন্ধে পেরিয়ে রাত, অথচ তুর্যর কোনো খবরই নেই। অন্তি সারা রাত অপেক্ষা করেও তার অপেক্ষার প্রহর যেন শেষই হয় না। হঠাৎই অন্তির কানে একটা ফোনের রিংটংয়ের শব্দ আসে। অন্তি শব্দের উৎস খোঁজ করে চোখে পড়ে তুর্যর ফোনটা। তুর্য রেগে মেগে বেরিয়ে যাওয়ার সময় ফোনটা রেখে চলে গেছে। অন্তি ফোনটা তুলবে না করেও ফোনটা রিসিভ করে আবার সেই মেয়ের গলা। সে আধা ভাঙা বাংলায় বলতে শুরু করে, জান আমি আসছি তোমাকে আমার সাথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তোমার মেম সাহেব তোমাকে ছাড়া বাঁচবে না। হয় তুমি আমার সাথে ফিরবে, না হয় আমার যা করার তাই করব। তুমি আর আমাকে আটকাতে পারবে না। আমি তোমার হাতের খেলার পুতুল নই যে আমার সাথে যা ইচ্ছে করবে। এইটুকু বলে মেয়েটা ফোনটা রেখে দেয়। অন্তি ফোনটা যথাস্থানে রেখে চুপচাপ বসে পড়ে। তাহলে এই কি সেই মেম সাহেব যার জন্য তুর্য ভাইয়া যে কোনো দিনও আমার ছিল না, সে আমার হবে কি করে? নামিন সম্পর্কগুলো এমনই হয়, যার কোনো পরিসীমা থাকে না। কখনো সেই সম্পর্কগুলো সীমা হয় অসীম, কখনো বা শূন্য থেকে শুরু হয় শূন্যতেই মিলিয়ে যায়। হঠাৎ করে পেটের উপর একটা ঠান্ডা হাতের স্পর্শে অন্তির ঘুম ভেঙে যায়। অন্তি বেড সাইডে হেলান দিয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। অন্তি চোখ খুলেই তুর্যকে দেখতে পায়। ঘড়িতে তখন বাজে 1:20। তুর্য গত রাতের মতো আজও অন্তিকে কাছে টানছে, কিন্তু অন্তি কি মনে করে তুর্যকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়। তুর্য ভাইয়া, তুমি তোমার মেম সাহেবকে নিয়ে ভালো থাকো। তুমি না তাকে ভালোবাসো? প্লিজ আমাকে তোমার এই শিকার থেকে মুক্তি দাও। কেন এভাবে আমাকে বন্দি করে রেখেছো? ও ফুপি গো, তোমার ছেলে আমাকে মেরে ফেললো গো। তুর্য ভাইয়া আমাকে ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। তখন অন্তি কথাগুলো শেষ করার আগেই তুর্য হুট করে অন্তির গলা চেপে ধরে। যদি সে পারত তো এখনই অন্তিকে মেরে ফেলতো, পরক্ষণে আবার বাঁচিয়ে তুলত। তবুও তাতে কষ্টটা হয়তো একটু কমতো। তুর্য অন্তির গলা ছেড়ে দিয়ে সজোরে ধাক্কা মারে অন্তিকে। অন্তি দেওয়ালে গিয়ে ঠোকর খায়। যদি পারতাম এক্ষুনি তোকে মেরে ফেলতে, তাই তো? তাতে তো আমারই ভালো হতো। আমাকে আর এই বন্দিদশায় থাকতে হবে না। ছোটবেলা থেকেই তো তাই করছো। অন্তু ওটা করিস না, অন্তু ওর সাথে কথা বলিস না, ওর সাথে মিশিস না। উফ, সারা জীবন তোমার এই না না শুনতে শুনতে আমি ক্লান্ত। তুমি বোধহয় তোমার মেম সাহেবকেও এতটা না না করো না যতটা আমাকে করো। কথাগুলো বলি অন্তি তুর্যর দিকে তাকায়। তুর্য মাথা নিচু করে ফেলেছে। হঠাৎ করে তুর্যর মুখে বাঁকা হাসির রেখা ফুটে ওঠে। এবার অন্তি ভয় পাচ্ছে। তুর্যই হাসিকে সে খুব ভয় পাচ্ছে। তোর খুব মুক্তির স্বাদ, তাই না? না মানে? মুক্তি মানে কি জানিস? একা থাকা। একা থাকলে যা ইচ্ছে করা যায়, কেউ কিছু বলতে পারে না। আজকের জন্য তুইও মুক্ত। কথাটা বলে তুর্য অন্তিকে কোলে তুলে নেয়। এ বাবা, এটা কি করছে? তোকে মুক্তি দিচ্ছি, কাল ভোর পর্যন্ত তুই মুক্ত। কথাটা বলেই তুর্য অন্তিকে বারান্দায় দাঁড় করিয়ে দেয়। এখানে? তুই এখানেই থাকবি, একা একা স্বাধীনভাবে। মানে কি? তুর্য আর কথা বাড়ায় না, অন্তিকে বারান্দায় রেখে থাম করে দরজাটা বন্ধ করে দেয়। এদিকে বেচারি অন্তি তো চিৎকার করেই যাচ্ছে। তুর্য ভাইয়া, আমি মুক্তি চাই না, আমি তোমার সাথেই থাকবো। প্লিজ আমাকে ভেতরে নিয়ে যাও। এই যে শুনুন না, প্লিজ দরজাটা খুলুন। তুর্য দুম করে বারান্দার লাইটটা অফ করে দেয়। এদিকে বারান্দায় সম্পূর্ণ অন্ধকার ছেয়ে গেছে। অন্তি আরো জোরে কেঁদে ওঠে।
তুর্য ভাইয়া, আমি অন্ধকারে ভয় পাই, তুমি তো জানো। প্লিজ দরজাটা খোলো। চুপ করবি? আর একবার যদি তোর মুখ থেকে কোনো শব্দ বের হয় তাহলে কিন্তু আশা করি সেদিনের কথা তুই ভুলিসনি। অন্তি এবার চুপ হয়ে যায়। সেবার অন্তি তার বড় খালামুনির বাড়িতে বেড়াতে যায়। অন্তি যখন মোটামুটি ছোট, সবেমাত্র ক্লাস 7-এ উঠেছে, আর তুর্য কলেজে পড়ছে। অন্তির খালার বাসায় তুর্য আর তিয়াস দুজনকে নিয়ে যায় অন্তির বাবা। তিয়াস আর অন্তি প্রায় সমবয়সী। তুর্য মোটামুটি ছেলেবেলা থেকেই মামা মামির কাছেই বড় হয়েছে। অন্তির বাবার খুব ইচ্ছে ছিল একটা ছেলের বাবা হবে। সেই শখ মেটাতেই তুর্যকে নিজের কাছে রেখেছিল। এদিকে তুর্যর বাবাও তখন ব্যবসার খুব খারাপ অবস্থা, 3 ছেলের দায়িত্ব সামলাতে পারছিলেন না। সেই সুবাদে তুর্যকে নিজের ছেলের চেয়ে কম কখনো ভাবেনি অন্তির বাবা। অন্তির বড় খালার বাসার পাশেই একটা বিশাল নদী ছিল। অন্তির বরাবরই পানির প্রতি একটা বিশেষ টান। তার উপর সাগর ভাইয়া অন্তিকে বলেছে সে তাকে নদীতে নিয়ে যাবে গোসল করাতে। অন্তিকে আর আটকায় কে? সাগর অন্তির বড় খালার ছেলে। সাগরও অবশ্য তুর্যর চেয়ে বয়সে ছোট, তবুও। অন্তি ভর দুপুর বেলা সবার চোখ ফাঁকি দিয়ে সাগরের হাত ধরে বেরিয়ে যায় নদীর উদ্দেশ্যে। অবশ্য তাদের সাথে তিয়াসও ছিল না শুধু তুর্য, কারণ তুর্য তখন তার মামার সাথে গ্রাম ঘুরতে ব্যস্ত। পানিতে 3 জন বেশ মাতামাতি করছিল। হঠাৎ করে কারো একজনের হুঙ্কারে অন্তি কেঁপে ওঠে। পাড়ে তুর্য এসে দাঁড়িয়ে আছে। অন্তি মাথা নিচু করে পানি থেকে উঠে আসে। তখন অন্তিকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে যায়। বেশি কিছু বলে না, তবে সেদিন মাঝরাতে অন্তির ঘুম ভাঙে ঠান্ডা পানির ঝাপটা। অন্তি চোখ খুলে তাকায়, দেখে তুর্য হাঁটু গেড়ে অন্তির সামনে বসে আছে। তুর্য ভাইয়া, তুমি এখন? বারণ করেছিলাম আমি। কি? সাগরের সাথে। সরি। সরি? আমার কথা শুনতে তোর খুব খারাপ লাগে, তাই না? হ্যাঁ, মানে না। ওকে। সেবারও তুর্য অন্তিকে অন্ধকার বারান্দায় রেখে এসেছিল। অন্তি ভয়ে চিৎকার করলে তুর্য অন্তির হাত মুখ বেঁধে রেখে দিয়েছিল। অবশ্য তুর্য সেদিনও অন্তির সাথে ছিল। তো আজ অন্তি একা, এত অন্ধকারের মাঝে একা সে। অন্তির সাথে কেউ নেই, তুর্যও নেই। সকালবেলা অন্তির ঘুম ভাঙতেই দেখে দরজাটা খোলা। অন্তি সারা রাত ভয়ে কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে যায়। অন্তি ঘরে এসে দেখে তুর্য বিছানায় উবু হয়ে ঘুমাচ্ছে। কাল রাতের কথা মনে পড়তেই অন্তির রাগে গা জ্বলতে থাকে। অন্তি অন্যদিকে মুখ ফিরিয়ে নিচে চলে আসে। ফুপ্পির কাছে যাবে সে। ফুপ্পিকে বলবে তুর্য ভাইয়া কাল রাতে আবার ওই রকমটা করেছে। আগের বারের বেলায় সকালে অন্তি কেঁদে কেটে বাড়ি মাথায় করেছিল। তমসা বেগম এসব শুনে তুর্যকে যা তা বলে বকে দিয়েছিল। সবাই তো অবাক, এত বড় ছেলেকে মা এভাবে বকে। অন্তি মুখ গোমরা করে ফুপ্পির ঘরে চলে যায়। ফুপি শোনো। তমসা বেগম রাগে কটমট করতে করতে অন্তির দিকে তাকায়। এবার অন্তি চুপ হয়ে যায়। সে তো ভুলেই গিয়েছিল ফুপ্পি আর আগের মতো নেই, অনেকটা বদলে গেছে। অন্তি মাথা নিচু করে জবাব দেয়, ফুপি এখন তো 8টা বাজে, 10টা কই বাজলো? ওই যে এলো লাট সাহেবের কন্যা। তুই বাবা কোন জমিদার যে তোকে 8টা পর্যন্ত ঘুমাইতে হবে? শ্বশুর শাশুড়ির সেবা যত্ন তো করবি না, শুধু তোর গোটা পরিবার মিলে আমার ছেলেটাকে শুষে খাবি। না না ফুপি। চুপ, যা রান্নাঘরে চাটা করে সবার ঘরে ঘরে দিয়ে আয়। আর হ্যাঁ, আমাকেও দিয়ে যাস। অন্তি আর কথা বাড়ায় না, সোজা রান্নাঘরে চলে যায়। তমসা বেগমের ব্যবহার আর কারো কানে না গেলেও তিয়াসের কানে ঠিকই যায়। তিয়াসে তো রীতিমতো ইচ্ছে করছিল মাকে গিয়ে কয়েকটা কথা শুনিয়ে দিতে। মা হুট করে কেন যে এত পাল্টে গেল? এইটুকু পিচ্ছি মেয়েকে রান্না করতে বলছে, অথচ বড় বউ সে কি না কোনো দিনই 9টা 10টার আগে ঘুম থেকে উঠেই না। তিয়াস একটা লম্বা দম নিয়ে রান্নাঘরে হাঁটা ধরে, উদ্দেশ্য অন্তিকে সাহায্য করা। তমসা বেগম তো আগেই কাজের লোকদের রান্নাঘর থেকে ভাগিয়ে দিয়ে এসেছে। তার নাকি ছেলের বউয়ের হাতে রান্না খেতে ইচ্ছে করছে। অন্তি আর তিয়াস মিলে কোনো রকমের চা আর সামান্য কিছু ব্রেকফাস্ট বানিয়ে ফেলে। অন্তির শরীরটা কেমন যেন খারাপ করছিল। সারা রাত বারান্দায় মেঝেতে শুয়ে এই অবস্থা। তিয়াস অন্তির হাতে একটা কফির মগ ধরিয়ে দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। কফিটা তুর্যকে দিয়ে সে যেন রেস্ট করে, আর মায়ের জন্য ব্রেকফাস্ট তিয়াস নিজে নিয়ে যাবে। অন্তি কফির মগটা নিয়ে ঘরে ঢুকবে, তখনই তার কানে আসে তুর্যর গলা। তুর্য কাউকে খুব জোরে জোরে বকছে। তোমারে লিভ ইন করতে কি আমি বলেছিলাম? তুমি বিপদে পড়ছিলা বলেই তো আমার ফ্ল্যাটে তোমারে আশ্রয় দিয়েছিলাম। আমাদের মধ্যে যা কিছু হয়েছে তাতে আমাদের দুজনেরই সম্মতিতে হয়েছে।
আমরা দুজনেই লিভ ইন করছি, সো তুমি সব দোষ আমারে একা দিতে পারো না। তুর্যের মুখে লিভিং কথাটা শুনেই অন্তি আর সামনের দিকে এগোয় না, সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে যায়। হঠাৎ কি মনে হতেই অন্তি আবার সামনে এগিয়ে যায়। তুর্য তখন বিছানায় হেলান দিয়ে ঝগড়া করতে ব্যস্ত। অন্তি তুর্যের কাছে গিয়ে বেশ চিল্লানি দিয়ে ওঠে, ওগো শুনছো, তোমার কফি নাও নাও, খেয়ে নাও। তুর্য একবার অন্তির দিকে রাগে লুক নিয়ে তাকায়। অন্তি যে ইচ্ছে করে ফোনের ওপারের মানুষটাকে শুনে শুনে কথাগুলো বলছে তা তুর্য বেশ বুঝতে পারছে। তারপর ফোন নিয়ে বারান্দায় চলে যায়। প্রায় 20 মিনিট হতে চলল তুর্য বারান্দায় গিয়েছে কথা বলতে, তবু কেন যেন তার কথা শেষই হচ্ছে না। কফিটা এতক্ষণে ঠান্ডা পানি হয়ে গেছে। অন্তির কেন যেন বেশ অস্বস্তি লাগছে। একটা ভুল সব উলট পালট করে দিয়ে গেছে। অন্তি আর সেখানে না দাঁড়িয়ে হাঁটা ধরে রান্নাঘরের দিকে। শাশুড়ি ফুপ্পির হুকুম, আজ থেকে সব রান্নার তাকেই করতে হবে। অবশ্য আজ তিয়াসও নেই, তার নাকি কলেজে কি সব কাজ আছে, তাই অন্তিকে হেল্প করার মতো কেউই নেই। কাজের লোকদের টুকটাক সাহায্য নিয়ে অন্তি কোনো রকমে রান্না বান্না কমপ্লিট করে ফেলে। এদিকে রান্না শেষ করতে তার প্রায় 2:30 বেজে গেছে। এ নিয়ে শাশুড়ি ফুপ্পির সে কি রাগ, অন্তি নাকি ইচ্ছে করে দেরি করেছে রান্না করতে। যেহেতু তার ডায়াবেটিস আছে, নিয়মিত খেতেই হয় তাকে, কিন্তু দেরি করে রান্না করেছে কারণ যাতে তার খাবার খেতে দেরি হয় আর সে যেন অসুস্থ হয়ে পড়ে। অন্তি ফুপ্পির কথায় কোনো প্রতিবাদ করেনি। তিয়াস একটু ফুসফুস করলেও বড় ভাবির কথার সাথে পেরে উঠতে পারেনি। এদিকে অন্তিও তিয়াসকে চুপ করে দিয়েছে। এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে অন্তি সবকিছু গুছিয়ে হাঁটা ধরে ঘরের দিকে। তুর্যরও বোধহয় খাওয়া হয়ে গেছে। আজ সারা দিন তুর্য ঘর থেকে বের হয়নি। দুপুরের খাবারও সে ঘরে খেয়েছে। সেই সকাল থেকে একবারও অন্তি তুর্যর কাছে যায়নি। ঘরে তুর্যর খাবারও পাঠিয়েছে তিয়াসের হাত দিয়ে। কিন্তু এবার অন্তিকে ঘরে যেতেই হবে। সারা দিন রান্নাঘরের থেকে ঘেমে গোসল করে গেছে, একটু ফ্রেশ না হয়ে উপায় নেই। অন্তি ঘরে যেতে দেখে তুর্য সোফার উপর পা তুলে ল্যাপটপ নিয়ে বসে কিছু একটা করছে। অন্তি বাঁকা চোখে একবার তুর্যর দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেয়। তারপর কাবার থেকে কাপড় বার করে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। এইটুকু সময় তুর্য একবারও অন্তির দিকে তাকায়নি। অন্তি ওয়াশরুম থেকে বের হতেই তুর্য তাক দেয় অন্তিকে। অন্তু, আজ বিকেলে মামার কাছে যাবি? বাবার কাছে? কি হ্যাঁ, কিন্তু কেন? মামাকে খুব দেখতে ইচ্ছে করছে রে। ও তাহলে আপনি যান, আমি একদিন গিয়ে বাবাকে দেখে আসবো। আমার সাথে যাবি না? না, আমাকে আপনার সাথে দেখলে আপনার মেম সাহেব হয়তো আরো বেশি রাগ করবে। কবে ফিরছেন? কোথায়? আপনার মেম সাহেবের কাছে। খুব দ্রুত। ও অন্তু, আমার এই বিয়েটা করা ঠিক হয়নি। আমি তোর সাথে বড্ড বেশি অন্যায় করে ফেললাম। তোকে তোর সাগর ভাইয়ের কাছেই ছেড়ে দেওয়া উচিত ছিল। অন্যায়ের কি আছে? আমি নিজের অজান্তে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম, আর আপনি জেনে বুঝে দিচ্ছেন। তবুও শোধবোধ হয়ে তো গেল। অন্তু, প্লিজ আমাকে অন্তু বলে ডাকবেন না। বহু বছর আগে একজন ছিল যে আমাকে অন্তু বলে ডাকতো। সে শুধুই আমাকে অন্তু বলে ডাকতো, আর কেউ না। আপনিও আর ডাকবেন না। তুই তাকে হারিয়ে ফেলেছিস, সে তো হারিয়ে গেছে। তা তো হয়েই গেছে, কোনো এক বিদেশি মেম সাহেব তাকে কেড়ে নিয়েছে। খেয়েছিস? না, তবে এখন খাবো। ও, আমিও। ওদের তুর্যকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে দ্রুত পায়ে হাঁটা ধরে নিচের দিকে। আর এক মুহূর্তও দাঁড়ায় না সে তুর্যর সামনে। তুর্য হাতে সিগারেট নিয়ে হাঁটা ধরে বারান্দার দিকে। যদিও দিনের এই সময়টাতে তুর্য কখনো স্মোক করে না, তবু আজ সিগারেটের নেশা যেন মাথায় চলে যাচ্ছে। সবকিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে।
এক পাশে তার দায়িত্ব কর্তব্য, আর এক পাশে সহায় সম্বলহীন কয়েকজন মানুষ যাদেরকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। খুব ছোটবেলায় তুর্যর বাবা হঠাৎ করে ব্যবসায় একটা খুব বড় লস করে বসে। তখন তুর্য সবে ক্লাস 7-এ পড়তো। তুর্যর ছোট ভাইয়ের তখন সবে 6 মাস বয়স। তুর্য পড়তো শহরের এক নামকরা স্কুলে। তুর্য তিয়াসের খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। তখন তুর্যকে বুকে জড়িয়ে নেন অন্তির বাবা। তুর্যর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ভদ্রলোকটি। কেন যেন অন্তির বাবা তুর্যকে বরাবরই খুব ভালোবাসত। তখন থেকেই তুর্য চলে যায় মামার কাছে। তুর্য সেবার যখন জেএসসি পরীক্ষায় বিভাগের মধ্যে ফার্স্ট হয়, সেদিনই মামা মামি তাকে একটা বিশেষ উপহার দেয়, একটা সাদা তোয়ালেতে মোড়ানো একটা ছোট্ট পুতুল মানুষ। তুর্য সেদিনই সবাইকে বলে দেয় ওর ওই পরীটাকে চাই, সারা জীবনের জন্য চাই। এভাবেই কাটতে থাকে দিন, মাস, বছর। তুর্যর কাছে অন্তি ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু। অন্তির আরো বোনরা হয়। এদিকে তুর্যর বাবাও নিজের লোকসান কাটিয়ে ওঠে, যদিও তাতে অন্তির বাবার ভূমিকাই অনেক বেশি ছিল। জেএসসি পরীক্ষার পর তুর্যকে ভর্তি করানো হয় ঢাকার এক নামিদামি কলেজে। তুর্য মামার বাড়ি ছেড়ে যাওয়ার সময় অন্তিকে জড়িয়ে সে কি কান্না। তুর্যর সেই যাওয়াই তুর্য অন্তির সম্পর্কের মাঝে ধীরে ধীরে এক বিশাল দেওয়াল গেঁথে দেয়। একটা সময় এই দেওয়ালটা এতটাই বিশাল হয়ে যায় যে সে দেওয়াল চাইলেও ভাঙার সাধ্য নেই কারো। মায়ের খুব চেঁচামেচি শুনে তুর্য সিগারেটটা ফেলে দিয়ে নিচের দিকে হাঁটা ধরে। মা হঠাৎ কেন এভাবে চেঁচামেচি করছে দেখার জন্য। তুর্য একটু এগিয়ে যেতেই দেখে অন্তি হাত চেপে ধরে রান্নাঘরের মেঝেতে বসে আছে, আর তার পাশেই তমসা বেগম দাঁড়িয়ে দাঁড়িয়ে বকে চলেছে। তোর মা তোকে কি শিখিয়ে আমাদের ঘরে পাঠিয়েছে? হ্যাঁ, সামান্য গরম পানি করতে গিয়ে হাত পা পুড়িয়ে একসা করে ফেলেছিস। তোর বাবার কয়টা তালুক ছিল শুনি? নিজেকে জমিদারের মেয়ে ভাবিস নাকি, যে বাপের বাড়িতে কোনো কাজকর্মই করিসনি? যত সব আমার ভালো সিধে সাদা মাকে ভুলিয়ে ভালিয়ে ফকিন্নির বাচ্চা। অন্তি তমসা বেগমকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলতে শুরু করে, ফুপি, আমি কখনো এক গ্লাস পানি গড়িয়েও খাইনি, সেটা তুমি জানো। শুধু আমি কেন, তোমাকেও ওইখানে কখনো কোনো কাজ করতে দেখিনি আমি। আসলে কি বলো তো, তুমি আর আমার ফুপি আম্মু নেই, হঠাৎ করেই আমার শাশুড়ি হয়ে গেছো। অন্তি কথাটা বলেই কাঁদতে শুরু করে। অন্তির বলা কথাটা যেন তমসা বেগমের বুকে গিয়ে বেঁধে। এবার তুর্য আর দাঁড়িয়ে থাকতে পারে না, অন্তির কাছে এসে অন্তির হাতটা চেপে ধরে। এরই মধ্যে অন্তির হাতে ফোসকা পড়ে গেছে। তুর্য অন্তির কাছে যেতেই অন্তি আরো জোরে কেটে দেয়। তুর্য মায়ের দিকে তাকায়। আব্বু, ওই ফকির লোকটার জীবনের সর্বস্ব তোমাকে উজাড় করে দিয়ে আজ তোমাকে মানে আমাদেরকে জমিদার বানিয়ে নিজেই ফকির হয়ে গেল। জীবনে আর যাই হোক অকৃতজ্ঞ হইও না। তুর্য কথাগুলো বলেই অন্তির হাত ধরে ঘরে টেনে নিয়ে যায়। তুর্য ভাইয়া, আমাকে মায়ের কাছে রেখে এসো, আর তোমার মেম সাহেবকে এখানে নিয়ে এসো। ফুপি আম্মুও খুশি আর তুমিও। ফুপি আম্মু তো এমন মেয়েকেই চায় যে তোমার মানে আপনার যোগ্য। অন্তু, আমি তোর করা অবিশ্বাস আর অবহেলা মেনে নিতে পারিনি। সব ছেড়ে ছুড়ে পাড়ি জমিয়েছিলাম বিদেশে। আমার চেনা তুই, চেনা শহর, চেনা মানুষগুলোকে ছেড়ে বড্ড একা হয়ে গিয়েছিলাম। আমি যেই ইউনিভার্সিটিতে পড়তাম সেই ইউনিভার্সিটিতেই পড়তো জিনিয়া। জিনিয়ার বাবা বাঙালি কিন্তু মা বিদেশি। জিনিয়ার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়, ওকে নিয়ে আমি তোকে ভুলতে চেয়েছিলাম। ওই জন্যেই তো তোমার সাথে যতবার আমি যোগাযোগ করতাম ততবার তুমি আমাকে তোমার মেম সাহেবকে দেখিয়ে বুঝিয়ে দিতে তোমার জীবনে আমার কোনো জায়গা নেই। আমি চাইনি তোর সাথে যোগাযোগ রাখতে। তুইও তো সাগর ভাইকে নিয়ে বেশ সুখেই ছিলি। একটা রোড অ্যাক্সিডেন্টে জিনিয়ার বাবা মা দুজনই মারা যায়। জিনিয়া তখন এই শহরে একা। মেয়েটা প্রচণ্ড ভেঙে পড়ে। তখন আমি ওকে সাহায্য করতে চাই, ও আমার কাছে আশ্রয় চায়। ওকে আমার বাসায় নিয়ে আসি। আসলে ও একা থাকতে পারতো না, প্রচুর প্যানিক করতো। আর তারপরই তুমি আমাকে ডিভোর্স দিয়ে
তোমার মেম সাহেবকে বিয়ে করে নাও। এভাবে একটা মেয়েকে। দেখতে দেখতে কেটে গেছে 15টি বসন্ত। অন্তির বয়স তখন সবে 15 পেরিয়েছে। সময়টা ছিল ভালোবাসায়, দুজনের মধ্যে ভালোবাসাও ছিল বেশ। তুর্য তখন অন্তিতে মগ্ন। অন্তিকে ঘিরে ছিল তার সকল জল্পনা কল্পনা। অন্তিরও তখন বাড়ন্ত বয়স। তুর্য ভাইয়া মানেই এক রাশ মন খারাপের মাঝেও বিশাল ভালো লাগা। তুর্য অন্তির সম্পর্কে ব্যাপারে দুই পরিবারের সবাই জানত। তাদের সম্পর্ক নিয়ে কারোরই কোনো সমস্যা ছিল না, এমনকি তমসা বেগমেরও নয়। তখন তো তমসা বেগম অন্তিকে আদরে বলে ডাকত। তুর্যর সাথে অন্তির বিয়ে নিয়ে সর্বপ্রথম আগ্রহ প্রকাশ করেছিলেন এই তমসা বেগম। একেই তো ভাইয়ের প্রথম মেয়ে, তার উপর অন্তির প্রতি তুর্যর বিশেষ দুর্বলতা। সব মিলিয়ে অন্তিকে ছেলের বউ বানানোর জন্য এক পায়ে দাঁড়িয়ে আছেন তিনি। এর মধ্যে তুর্য বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। সব মিলিয়ে আনন্দের শেষ নেই। তুর্যর নতুন জীবন, নতুন বন্ধু বান্ধব এবং দিন শেষে অন্তির সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা। কখনো কখনো অন্তির বোকা বোকা আবদার। যদি কোনো একদিন ফোন দিতে দেরি হয়ে যেত, সেদিন আর তুর্যর রক্ষা নেই। অন্তির গাল ফুলে ভিডিও কল দিয়ে বসে থাকে। তখন অন্তির তুর্যর সামনে লম্বা ঘুমটা টেনে বসে পড়ে মূর্তির মতো, কিন্তু একটা কথাও বলে না। তুর্যর কথারও কোনো উত্তর দেয় না। তুর্যকেও একইভাবে অপেক্ষা করতে হয় সেই সময়ের জন্য, যখন অন্তি ঘুম থেকে তুলে কাঁদো কাঁদো কণ্ঠে তুর্যকে বলবে, তুর্য ভাইয়া, তুমি সত্যিই আমাকে ভুলে গেছো, আমাকে ভালোবাসো না, আমিও তোমাকে আর ভালোবাসবো না। এই তো দেখো, আমি চলে গেলাম। কথাটা শেষ করে একবার নাক টেনে ফোনের লাইন কেটে দিত অন্তি। একটু রাগ হলেই অন্তির এমন বোকা বোকা আচরণ ছিল তুর্যের কাছে এক মহা বিনোদন। এভাবেই কেটে যায় তুর্যর বিশ্ববিদ্যালয়ের প্রথম বছর। এরই মধ্যে তুর্য কিছু বেশ নতুন বন্ধুও বানিয়ে ফেলেছে। একবার এক ভ্যাকেশনে গোটা বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে যায়। মোটামুটি হোস্টেলগুলো খালি হয়ে গেলেও তুর্য আর তুর্যর কিছু বন্ধুরা হোস্টেলেই থেকে যায়। উদ্দেশ্য কাল পরশু যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, আজ মন খুলে আড্ডা দেবে। সেদিন তো রাতে প্রায় 8টা নাগাদ তুর্যরা গ্রুপ ধরে ক্যাম্পাসে বসেছিল। মোটামুটি বেশ রাত করে তুর্যরা ক্যাম্পাসে আড্ডা দেয়। পরদিনই যে যার বাড়ি চলে যায়। তুর্য বাড়ি চলে আসে। এর মধ্যে তুর্যর সাথে অন্তির এক দফা মান অভিমানে পালা শুরু হয়ে যায়। গত 3 দিন কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। অভিমানের কারণ হলো সাগর। 7 দিন হলো অন্তিদের বাড়িতে বেড়াতে এসেছে। এর মধ্যে খালামুনির চোখ এড়িয়ে বার দুয়েক অন্তিকে প্রপোজও করে ফেলেছে, কিন্তু অন্তি সরাসরি না করে দিয়েছে। তাতে কি, সে হাল ছাড়তে নারাজ। তবে তুর্য অন্তির মাঝে সমস্যা বাঁধার কারণ সাগরের এই ঘটনায় কিছুই অন্তি তুর্যকে জানায়নি, সম্পূর্ণটা গোপন করে গেছে। কিন্তু অন্তির মেজ বোন অর্থাৎ আর্থিক সুযোগ বুঝে তুর্যর কানে গোটা ঘটনাটাই তুলে দেয়। ব্যাস, মান অভিমানে পালা শুরু। আগে হলে তুর্য বাড়ি না এসে সরাসরি অন্তিদের বাড়ি চলে যেত। তবে এবার অন্তির তুর্য এমন কিছুই করেনি। তুর্য সোজা বাড়ি এসে বিছানায় গায়ে নিয়ে দেয়। টানা 2 দিন এরকম শুয়ে বসে সময় কাটে তুর্য। তবে এই 2 দিনে অন্তির সাথে কোনো কথা হয়নি তুর্য। 3 দিনের বেলায় এক বিকেলে তুর্যদের বাড়িতে হানা দেয় এক গাদা পুলিশ। পুলিশগুলো সোজা এসে তুর্যর কলার চেপে ধরে। তুর্য কথা বলতে গেলে তাদের মাঝে একজন তুর্যর গায়ে হাত তোলে। একে তো মেয়েলি কেস, তার উপর বড় বড় কথা। থানায় নিয়ে গিয়ে ঠিক মতো পিটানি দিলে তোরা মুখ খুলবি। মানে? এমন মাছুম চেহারা করে থাকলেই আমরা ভুলবো ভাবিস না। একবার চল থানায়, তারপর দেখাচ্ছি মজা। কথাগুলো বলেই পুলিশরা তুর্যকে টানতে টানতে থানায় নিয়ে যায়। পুলিশের ভাষ্য মতে গত 3 দিন আগে
তুর্যদের ব্যাচের একটি মেয়ে নিখোঁজ হওয়ার আগে মেয়েটিকে নাকি শেষবারের মতো একদল ছেলের সাথে দেখা গিয়েছিল। সেই ছেলেদের দলটি ছিল তুর্যদের দল। মেয়েটার পরিবারের অভিযোগ তুর্যরাই মেয়েটাকে লুকিয়ে রেখেছে খারাপ কিছুর উদ্দেশ্যে। যেহেতু তুর্যই ছিল ওই ছেলেদের গ্রুপের সবচেয়ে পরিচিত মুখ, তাই সন্দেহের দিন সবার আগে গেঁথেছে তুর্যর দিকে। তুর্য সহ বাকি সবাইকে পুলিশ থানায় নিয়ে গেছে। এদিকে তমসা বেগমের আহাজারি দেখে কে? টানা 4 দিন পর অন্তির বাবার প্রচেষ্টায় তুর্যকে জামিনে ছাড়িয়ে আনা হয়। অন্তির বাবার এক বিশেষ বন্ধু ছিল পুলিশের এক উচ্চপদস্থ কর্মচারী। সেই সূত্রে কোনো মতে তুর্যকে জামিনে বার করা হয়। এই 4 দিনে প্রায় সবাইকে পালা করে টর্চার করা হয়েছে সত্যি কথা বার করার উদ্দেশ্যে। এর মাঝে ঘটনাটা নানা রকম যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে গেছে। সব জায়গায় কালপ্রিটদের শীর্ষে তুর্যর নাম লেখা। এদিকে তুর্যকে নিয়ে আত্মীয় স্বজনদের মধ্যেও শুরু হয়ে গেছে নানা রকম জল্পনা কল্পনা। প্রায় 2 দিন হলো তুর্য ঘরবন্দি। থানা থেকে আসার পরপরই তুর্যর গা কেঁপে জ্বর আসে। এই 2 দিন তুর্য ঘর থেকেও বের হয়নি। এদিকে অন্তিও একবারও তুর্যর খবর পর্যন্ত নেয়নি। অবশেষে এক সন্ধ্যেতে ধুম জ্বর মাথায় করে তুর্য রওনা হয় মামার বাড়ির উদ্দেশ্যে। প্রেয়সীকে তার বড্ড প্রয়োজন, আর পারছে না সে প্রেয়সীকে না দেখে থাকতে। চারদিক থেকে নানা অপমানে যখন কোণঠাসা তুর্য, তখন তার এই দম বন্ধকর পরিবেশের মধ্যে এক ফোঁটা অক্সিজেন হলো প্রেয়সীর মুখে একটু মুচকি হাসি। তুর্যর মা বাবার হাজার বারণ সত্ত্বেও ওই জ্বর গায়ে নিয়ে অন্তিদের বাড়িতে চলে আসে তুর্য বাড়ির বেল বাজাতেই অর্ণা দরজা খুলে দেয়। তুর্য মুচকি হেসে পিচ্ছি অর্ণার দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু অর্ণা তুর্যকে দেখে লাফ দিয়ে দূরে সরে আসে। তুর্য একটু অবাক হয়, তারপর পকেট থেকে একটা বড় চকলেট বার করে দেয় অর্ণাকে, কিন্তু অর্ণা তা না নিয়ে ছুটে লাগায় ভেতর দিকে। তুর্য এবার বেশ অবাক হয় যে অর্ণা তুর্যকে দেখলেই 2 হাত বাড়িয়ে দেয়। সে অর্ণা কিনা আজ এমনকি পিচ্ছিটা চকলেটটাও নিল না। তুর্য এবার আবার মুচকে আসে, হয়তো অন্তির মতো সেও অভিমান করে আছে। তুর্য পা টিপে টিপে হাঁটা ধরে অন্তির ঘরে। অন্তি তখন বারান্দায় গিয়ে গুনগুন করে গান গাইছিল। তুর্য গুটি গুটি পায়ে অন্তির কাছে এসে অন্তিকে জড়িয়ে ধরে। তারপর অন্তির কাঁধের ওপর থেকে চুল সরিয়ে নাক ডুবায় অন্তির ঘাড়ে। এবার অন্তির জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো তক করে চলে ওঠে। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা মারে তুর্যকে। হঠাৎ ধাক্কাটা সামলাতে না পেরে তুর্য দূরে সরে যায়। অন্তির চোখ দুটো জল জল করছে ডাকে। তুর্য এবার আবার হাত বাড়ে অন্তির দিকে। অন্তু বেবি, আই এম সো সরি। আমার আরও আগে তোমার কাছে আসা উচিত ছিল, কিন্তু আসবো কি করে? পুলিশ তো তোমাকে জেলে ভরে দিয়েছিল, তাই না? অন্তু, কথাটা বলে তুর্য অন্তির হাত ধরে জোরে হ্যাচকা টান দিয়ে অন্তিকে বুকের সাথে জড়িয়ে নেয়। এবার অন্তি রেগে গিয়ে তুর্যর গালে ঠাটি একটা চড় মারে। লম্পট কোথাকার, একটা মেয়ের সর্বনাশ করে স্বাদ মেটেনি, এখন এসেছো আমার সর্বনাশ করতে? অতীত তো অতীতই হয়, অতীতকে নিয়ে বাঁচা যায় বলুন? আমি আপনার অতীত আর জিনিয়া আপু আপনার বর্তমান। তাই আমি তোকে ডিভোর্স দেব। হ্যাঁ, সত্যিই আমি তোকে ডিভোর্স দেব। আমার জীবনে তোর জন্য কোনো জায়গা নেই। তুর্য কথাগুলো বলে সেখান থেকে যেতে নিলেই অন্তি তুর্যর হাত চেপে ধরে। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আর আমার সাথে ওসব কেন করলেন বলুন? আমার ইচ্ছে হয়েছে তাই। তুমি সত্যিই আমাকে আর ভালোবাসো না, তাই না? আমার ঘেন্না করে তোর দিকে তাকাতে। তাহলে আমাকে ছেড়ে দাও না কেন? আমাকে যেতে দাও, আমি তো ভালোই ছিলাম। এবার তুর্য তেলে বেগুনে জ্বলে উঠল। অন্তির গলা চেপে ধরে, তুই কি ভেবেছিস তুই চাইবি আর আমি তোকে তোর সাগর ভাইয়ের কাছে দিয়ে আসবো? ভুল, ওই শ্রেণীর প্রেমিক আমি না। আমি চাইছি তাই তুই আমার কাছে আছিস। যতদিন আমি চাইবো ততদিন থাকবি। সব কিছু তোমার ইচ্ছে?
কথাটা বলেই তুর্য অন্তিকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে তুর্যর মা সেই কখন থেকে ছেলেকে দেখেই যাচ্ছে। তুর্য সরিয়ে বেয়ে নিচে নামতেই দেখে বড় ভাবি, মা, বড় ভাই একটি মেয়েকে ঘিরে নিয়ে বসে আছে। দূর থেকে মেয়েটিকে কেমন যেন তুর্যর খুব চেনা চেনা লাগছিল, তবে যেহেতু মেয়েটিকে উল্টো দিক মুখ করে বসেছিল তাই ঠিক বুঝতে পারছিল না। তুর্য একটু এগিয়ে যেতে তুর্যের মা তুর্যকে ডাক দেয়। বাবু, তোকেই তো ডাকছিলাম, একটু তাড়াতাড়ি আসতে পারতিস। মেয়েটা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে। শুনতে পেয়েছি। কেন ডাকছিলাম? আমি বলছি তো বলো, অপেক্ষা করছো কোনো? তোমার জন্য সারপ্রাইজ। সারপ্রাইজ মানে? কথাগুলো বলেই তুর্য এগিয়ে যেতেই মেয়েটি উঠে দাঁড়ায়। তুর্য হা করে তাকিয়েছে মেয়েটির দিকে। স্টিচ লেডিস জিন্স আর ফুল হাত লেডিস শার্ট পরে আছে মেয়েটি। চুলটা পনিটাইল করে বাঁধা, ডান হাতে একটা গর্জিয়াস লেডিস ওয়াশ পরা। মেয়েটির গায়ে করা পারফিউম দেওয়া, পারফিউমের গন্ধটা তুর্যের খুব চেনা চেনা। তুর্য মুখ খোলার আগে মেয়েটি ধুম করে এসে তুর্যকে জড়িয়ে ধরে। ঠিক জড়িয়ে ধরে না, বলতে গেলে ঝাপটে ধরে। অবশ্য বেগমের চোখ তো কপালে উঠে যায়। বড় বৌমা বলেছিল মেয়েটি নাকি তুর্যর খুব ভালো বন্ধু, কিন্তু কি মেয়ের বাবা এভাবে সবার সামনে আমার ছেলেটাকে জড়িয়ে ধরলো? তমসা বেগম মনে মনে কথাগুলো ভাবছিল। তখনই পূর্বা খুব জোরে জোরে হেসে ওঠে। জেনি, হয়েছে, এবার ছাড়। কিন্তু মেয়েটি তুর্যকে আরো শক্ত করে জড়িয়ে নেয়। প্রভা একগাল হেসে তুর্যের দিকে তাকিয়ে জবাব দেয়, ও জিনিয়া সম্পর্কে আমার চাচাতো বোন। আমি যখন খুব ছোট তখনই ছোট চাচ্চু বিদেশে পাড়ি জমায়। জিনিয়ার জন্মও বিদেশেই হয়। তো জিনিয়া 2-1বার বাংলাদেশে আসলেও আমার বিয়ের পর এই প্রথম এলো, তাই তোমাদের সাথে ওর পরিচয় করানো হয়নি। বাই দ্য ওয়ে, কিছুদিন আগে জিনিয়ার প্রোফাইল চেক করার সময় তোমার আর জিনিয়ার বেশ কিছু ছবি চোখে পড়ে। ব্যাস, তারপরে জানতে পারি তোমরা এত ভালো বন্ধু, আর জিনিয়াও বাংলাদেশে এসেছে। তো আমি ভাবলাম তোমাকে সারপ্রাইজ করে দিই। কি তুর্য, এবার তুমি খুশি তো? কথাগুলো বলেই পূর্বা তুর্যর দিকে তাকায়। এদিকে জেনিয়া এখনো তুর্যর বুকে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। তুর্য মূর্তির মতো স্থির হয়ে আছে। এভাবে জিনিয়াকে বাড়িতে একদম আশা করেনি তুর্য। তমসা বেগম বোকার মতো হেসেই যাচ্ছে। এখানে কি ঘটছে তার কোনো কিছুই মাথায় ঢুকছে না। তমসা বেগমের জানা মতে তুর্যর জীবনে মেয়ে বলতে একজনই ছিল, সে হলো অন্তি। বিদেশে গিয়ে যে ছেলে আরও একটা মেয়ে বন্ধু জুটিয়েছে তা তমসা বেগমের কল্পনার বাইরে। এদিকে বেশ কিছুক্ষণ পর তুর্য অনুভব করে তার বুকের সেদিকটায় ভেজা ভেজা অনুভব হচ্ছে, যে দিকটা জেনিয়া মুখ গুজে রেখেছে। তুর্যার বুঝতে বাকি নেই যে জেনিয়া কাছে। তুর্যার সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না, সোজা জেনিয়াকে টানতে টানতে ঘরে নিয়ে যায়। এদিকে দূরে দাঁড়িয়ে একজন তাদের কর্মকাণ্ড বেশ নিখুঁতভাবে লক্ষ্য করছে, সেদিকে কারো কোনো খেয়ালই নেই। তুর্য জেনিয়াকে নিয়ে যাওয়ার সময় তমসা বেগমের মুখ যেন অবাক হওয়ার রেখা ফুটে উঠেছিল। ঠিক তেমনই পূর্বার মুখেও ফুটে উঠেছিল একরাশ বাঁকা হাসির ঝলক। এদিকে তুর্য জেনিয়াকে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অন্তু তখন সিঁড়ির উপরেই দাঁড়িয়ে। বেশ কিছুক্ষণ পর জেনিয়া কাঁদতে কাঁদতে নিচ থেকেই ঘর থেকে বেরিয়ে আসে। জেনিয়ার ব্যাগপত্র নিয়ে বাড়ি থেকে বের হতে নিলে তমসা বেগম আর প্রভা মিলে আটকায়। কিন্তু তার এক কথা, যতক্ষণ তুর্য না বলবে সে আর এক মুহূর্ত এই বাড়িতে দাঁড়াবে না। অনেক জোরাজোরির পর তুর্য আসে। জিনিয়ার হাত থেকে ব্যাগগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। তারপর জিনিয়ার দিকে তাকিয়ে রাগী চোখে তাকায়। তখন জিনিয়া ছোট বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কাঁদছে। আমি বলছি তো, তোমার এই বাসা থেকে কোথাও যাওয়ার দরকার নেই, তুমি এখানেই থাকবা। অন্তত ততদিন থাকবা যতদিন তুমি থাকতে চাও। জিনিয়ার যাওয়া আটকানোর জন্য তুজোর একটু কথাই যথেষ্ট ছিল। সারাদিন বাড়িতে এত কিছু ঘটে গেছে, তার কোনোটাতেই অন্তির কোনো ভূমিকা ছিল না। বলতে গেলে আজ গোটা দিনটাই অন্তি নিজেকে ঘরবন্দি করে রেখেছে। এদিকে অন্যদিনের মতো ফুপি শাশুড়িও অন্তিকে নিচে রাখেনি রান্না করার জন্য। বাড়িতে মহা অতিথি এসেছে, তার জন্য মহা ভোজের আয়োজন সুসম্পন্ন তিনি নিজের হাতেই করেছেন। অবশ্য পূর্বা শাশুড়িকে হেল্প করেছে, তবে সবগুলো রান্নাই তমসা বেগম নিজের হাতেই করেছেন। রাতের খাবার শেষে যে যার ঘরে চলে যায়। আজ দুপুরের পরে তুর্যকে বিশ্ববিদ্যালয়ে শহরেই কাটাতে হয়। জয়নিং এর ব্যাপারেও বেশ কিছু অফিসিয়াল কাজও পড়েছিল। তুর্যর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা বেজে গেছে। তুর্য রাতের খাবারও বাইরে থেকে খেয়ে এসেছে। তুর্য ঘরে এসে দেখে অন্তি বিছানায় ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। তুর্য অন্তির গায়ে কাঁথা টেনে দিতে নিলেই অন্তি উঠে যায়। কিছুক্ষণ তুর্যের দিকে তাকিয়ে থেকে বালিশের খাতাটা হাতে নিয়ে হাঁটা ধরে বারান্দার দিকে। তুর্য একটু অবাক হয়, অন্তিকে প্রশ্ন ছুড়ে দেয়, কই যাচ্ছ? অন্তি একটু হাসে।
বারান্দায়। কেন, আমি কি বারান্দায় যেতে বলেছি? না, তবে আপনার ঘরে আমার জন্য কোনো জায়গা নেই। যে ঘরের আসল মালিক সে তো চলেই এসেছে, তাই আমাকে তো আমার জায়গা ছাড়তেই হবে। কথাটা বলেই অন্তি বারান্দায় চলে গিয়ে ভেতর দিক থেকে দরজা বন্ধ করে দেয়। তুর্য আর কিছু বলে না। অন্তি ধারণা ছিল তুর্য হয়তো তাকে আটকাবে, কিন্তু তুর্য আর তার দিকে ফিরেও তাকায় না। মাঝরাতে প্রায় 3টের নাগাদ অন্তির ঘুম ভাঙে পানির পিপাসায়। অন্তি গুটি গুটি পায়ে ঘরে আসে। বেড সাইডে লাইটটা জ্বালানোই ছিল। অন্তির বিছানার দিকে তাকাতেই অবাক হয়ে যায়। তুর্য তো বিছানায় নেই। অন্তি প্রথমে বেশ অবাক হয়, এত রাতে তুর্য কোথায় গেল সেটা ভেবে। পরে জিনিয়ার কথা মাথায় আসে। তুর্য কোথায় গেছে সেটা তার বুঝতে বাকি রইল না অন্তির রাগে গম গম করতে করতে সেখানেই বসে পড়ে। অন্তির চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে। অন্তি বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও তখন তুর্য ফিরে না। তখন অন্তি গুটি গুটি পায়ে হাঁটা ধরে জিনিয়ার ঘরের দিকে। অন্তি ধীরে ধীরে পায়ে এগিয়ে যায় জিনিয়ার ঘরে। অন্তি মস্তিষ্কে বলছে সেখানে না যাওয়াই ভালো, কিন্তু মন তো আর মস্তিষ্কের কথা শুনে না। অন্তি প্রায় অনেকক্ষণ জিনিয়ার ঘরের সামনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু দরজায় নক করবে কিনা এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। বেশ কিছুক্ষণ পর অন্তি যখন দরজায় ধাক্কা দেয়, দরজাটা আপনা আপনি খুলে যায়। দরজাটা শুধু বেরানোই ছিল। অন্তি ভেতরে মুখ বাড়িয়ে দেয়। ড্রিম লাইটের আলো ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঘরটা খালি, ভেতরে কেউই নেই। অন্তি যেমনটা আশা করেছিল তেমন কিছু সে দেখতে পায়নি। অন্তি মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর কি মনে করে অন্তি হাঁটা ধরে ছাদের দিকে। অন্তির কেন যেন মনে হচ্ছে তুর্যকে সে ছাদেই পাবে। অন্তি এবার ছুট লাগায় ছাদের দিকে। ছাদ পর্যন্ত পৌঁছে ভেতর দিকে উঁকি দেয়। হ্যাঁ, তুর্য আর জিনিয়া ছাদেই আছে। তুর্য উঁকি দিকে মুখ করে আকাশের দিকে তাকিয়ে আছে, আর জিনিয়া তুর্যকে পেছন থেকে জড়িয়ে রেখেছে। অন্তি আর সেখানে এক মুহূর্তও দাঁড়ায় না, একছুটে ঘরে চলে যায়। এদিকে চলতে থাকে তুর্যর কথোপকথন। তুর্য, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, বাট আমি তো বাসি। আমাদের সারা জীবন ভালো থাকার জন্য আমার একার ভালোবাসাই যথেষ্ট। জানি না, আমি তোমাকে ভালোবাসি না। ভালোবাসো নাই যখন, তখন আমার সাথে লিভ ইন করলা কেন? লিভ ইন? বারবার লিভ ইন বলে কি প্রমাণ করতে চাইছো? কি করেছি আমি তোমার সাথে? তুমি আমার ভালো বন্ধু ছিলে, ব্যাস এইটুকুই। তুমি অসুস্থ ছিলে, আমি তোমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছি। তুমি আমার কাছে আশ্রয় চেয়েছিলে, আমি দিয়েছি। আমার ভুল এইটুকুই যে আমি তোমার সাথে এক বাসায় থেকেছি, বাট একসাথে তো থাকিনি। সো হোয়াট তুর্য, আমরা এতগুলো দিন একসাথে থেকেছি। তুমি বলো, আমাকে কি একদিনও তোমার ভালোবাসতে ইচ্ছে করেনি? জানো, ভালোবাসা একবারই হয়। আমার মনে অলরেডি কেউ একজন আছে, তাই তাকে তোমাকে সেই জায়গায় কখনো বসাতে পারিনি। তুর্য এইটুকু বলেই সেখান থেকে যেতে নিলে জিনিয়া তুর্যকে পেছন থেকে আবারও ঝাপটে ধরে। তুর্য, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জেনি, অনেক রাত হয়ে গেছে, ঘরে যাও আর ঘুমিয়ে পড়ো। প্লিজ তুর্য। তোমার দায়িত্ব আমি নিয়েছি, তাই তোমার যতটুকু করা সম্ভব আমি করব। তবে সেটা শুধু তুমি যতদিন চাও আমার বাসায় থাকতে পারো, আমি তোমাকে যেতে বলবো না। এবার তুর্য আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, দ্রুত গতিতে বেরিয়ে আসে সেখান থেকে। এদিকে অন্তি সে বারান্দায় হাঁটু গেড়ে বসে আছে। সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর একদিনও সেখানে থাকবে না। কাল ভোরবেলাতেই বেরিয়ে যাবে মায়ের কাছে। চোখের সামনে মানুষগুলোকে পাল্টে যেতে তার আর দেখতে পারবে না সে। কারো পায়ের আওয়াজ পেয়ে অন্তি আবারও ঘুমের ভান করে বিছানায় শুয়ে পড়ে। তুর্য ঘরে এসে ধীরে পায়ে এগিয়ে যায় অন্তির দিকে। অন্তি তখন ঘুমের ভান করে শুয়ে আছে। তুর্য অন্তির কাছে গিয়ে অন্তিকে কোলে তুলে নেয়, তারপর ওকে এনে বিছানায় শুয়ে দেয়। তুর্য অন্তির কপালে একটা গভীর চুমু এঁকে দিয়ে সিগারেটের প্যাকেটে হাত দিয়ে বারান্দায় চলে যায়। তুর্য চলে যেতে অন্তির শোয়া থেকে উঠে দাঁড়ায়। সেদিন সারা রাত দুজনের কারোরই ঘুম হলো না। সকালবেলা ঘুম ভাঙার পরেই তুর্য নিচে নেমে আসে। নিচে নামতে দেখে জিনিয়া খাবার টেবিলে বসে আছে। তার পাশেই বসে আছে তমসা বেগম। জিনিয়াকে নিজের হাতে খাবার বেড়ে দিচ্ছে। তুর্য মায়ের দিকে একবার তাকায়, নিজে নিজেই হেসে দেয়। আমু পারে ও কত তাড়াতাড়ি জিনিয়ার সাথে ভাব করে নিল। তুর্য সেই দিকে আর না এগিয়ে রান্নাঘরের দিকে যায়। অন্যদিকের মতো আজও কেউ কফি হাতে ঘুম ভাঙায়নি। তুর্য অন্তিকে খোঁজার জন্য রান্নাঘরে উঁকি দেয়। সেই অন্তি রান্নাঘরে নেই। তুর্য অন্য ঘরগুলোতে খোঁজে, কিন্তু অন্তিকে কোথাও
দেখতে পায় না সে। এবার তুর্য চলে যায় তিয়াসের ঘরে। অন্তির যে কোনো সমস্যা তিয়াসের সাথে শেয়ার করে। তুর্য তিয়াসের ঘরে যেতেই চোখ পড়ে তিয়াস বিছানায় উগ্র হয়ে আছে।